না না স্যার, হয় নাই। আমি জানতাম না যে তোমরা ক্লাস শুরু করেছো, আমি তো ফ্রি ছিলাম। পরে দেখেছি যে সাইফুল ফোন দিয়েছিল আর কি। ঠিক আছে, আমরা হয়তো আর একটা ক্লাস ওয়াইন্ডিং এর উপরে নিব, তারপরে ওয়ার্পিং এ চলে যাব। আমরা শুরু থেকে যদি একটু সামারি করি কোর্সটাকে একটু রিকল করার জন্য। দেখো, শুরুতে আমরা দেখেছিলাম যে ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে মানুষ কেন ক্লডিং করে, কত ধরনের, কিভাবে ফেব্রিক বানানো যায়, আর এরপরে হলো ওভেন ফেব্রিকটা বানানোর জন্য ফ্লো চার্টটা কেমন ছিল। তারপরে ছিল যে ফ্লো চার্টটা কিভাবে হয়, আগে ওয়াইন্ডিং হয়, এরপরে ওয়ার্পিং হয়, পরে সাইজিং হয়, এরপরে লুমিং হয়। এটা আমরা শুরুতে দেখেছিলাম যে কেন ইয়ার্নের প্রিপারেশনটা দরকার। আমরা তো সরাসরি কাপড়ই বানাইতে পারি, তাহলে কেন সাইজিং করতে হবে, আবার কেন ওয়ার্পিং করতে হবে, এরকম আমরা দেখেছিলাম। এরপরে যে ইয়ার্নগুলোর কোয়ালিটি কেমন দরকার, আসলে ওয়ার্পের ইয়ার্ন বা ওয়েফটের ইয়ার্নের কোয়ালিটি কেমন দরকার, এটা ইন্ট্রোডাকশনের পরে আমরা শুরু করেছিলাম ওয়ার্নিং থেকে শুরু করেছিলাম যে ওয়ার্নিংটা আসলে কেন করতে হয়। একদম ছোট প্যাকেজের মধ্যে থাকে, এটাকে ট্রান্সফার করতে হয় সুইটেবল একটা প্যাকেজের মধ্যে। এরপরে আমরা দেখেছিলাম যে প্যাকেজগুলো আমরা চিনেছিলাম যে আসলে কোনটা প্যাকেজের নাম কি, জুট প্যাকেজগুলোর নাম কি, তারপরে হলো কটন প্যাকেজগুলোর নাম কি, এটা আমরা দেখেছিলাম। একটু রিকল করতেছি যেহেতু তোমরা অনেক দিন ধরে তো। এরপরে আমরা দেখেছিলাম যে আসলে যে এখানে ইয়ার্নগুলো যে জড়ানো হবে, জড়ানোর পদ্ধতি ঠিক করার আগে ঠিক করতে হবে যেটা খুলবে কিভাবে, উইথড্রল কিভাবে হবে, উইথড্রলের উপরে ডিপেন্ড করে তারপরে ওয়াইন্ডিং হবে। এই জন্য আমরা দেখেছিলাম যে কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন হয় সাইড থেকে উইথড্রল করতে হয়, কখনো টপ থেকে উইথড্রল করতে হয়। এটা ছিল সাইড উইথড্রল আর ওভার ইন উইথড্রল। এক্ষেত্রে কিছু মেকানিজমগত ব্যাপার ছিল যে যেখানে সাইড উইথড্রল ছিল সুবিধা অসুবিধাগুলো ছিল এখানে। আর একটা ছিল, এখন ছিল হলো প্যাকেজগুলা ওয়াইন্ডিং এর পদ্ধতি। ওটা ছিল প্যারালালি জড়ানো যাবে, দেখা যাচ্ছে প্যারালালি জড়ানো যায়, ক্রস জড়ানো যায়, অথবা নেয়ার প্যারালাল জড়ানো যায়, এরকম ছিল। তারপরে ওয়াইন্ডিং প্যাকেজকে বিভিন্ন রিসপেক্টে তারা ভাগ করেছে। কখনো প্যাকেজের নাম হিসেবে দেখো চিজ, কোন, পার্ন, ফ্লাঞ্জড ববিন, কপ, স্পুল। তোমরা একদিন বলতে পারবা এই প্যাকেজগুলোর মধ্যে জুট প্যাকেজ কোনটা, পাটের যে সুতার প্যাকেজ হয় জুটের ইয়ার্ন কোনটা কোনটা? স্যার কপার। জি, কপার স্পুল, ধন্যবাদ। এরপরে ওয়াইন্ডিং মেশিন হিসেবে ছিল প্রিসিশন, নন প্রিসিশন, ড্রাইভ ছিল। আজকে আমরা ড্রাইভ নিয়ে আজকে আলোচনা করব যে ডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন, ইনডিরেক্ট ড্রাইভ ওয়াইন্ডিং মেশিন। তারপর আমরা দেখেছিলাম যে আসলে তার প্যাসেজের মধ্যে টেনশনার লাগে, বিভিন্ন ধরনের টেনশনার ছিল। টেনশনার কি কাজ করে মূলত আসলে এটা যাতে সে লুজ না হয়ে যায় বা খুব বেশি টাইট না হয়ে যায়, এই জন্য এখন অটোমেটিক অনেক সেন্সর বর্তমানে আছে। এরপরে ছিল ক্রিলিং কাকে বলে, যদি ছিঁড়ে যায় তখন পিসিং বা নটিং করতে হয়। ক্রিলিং হলো ফুল প্যাকেজটা মানে স্টার্ট করতে হয়, মানে যেখান থেকে আনওয়াইন্ডিং হয়ে ড্রফিং কিভাবে হয়। ইয়ান গাইড ছিল, দুই ধরনের ইয়ান গাইড ছিল, স্টপ মোশন, ইয়ান ক্লিনার। যেসব ফল্টসগুলা এই লেভেলে রিমুভ করা সম্ভব ওদের জন্য ইয়ান ক্লিনার লাগে। ওয়াইন্ডিং ইফিসিয়েন্সি আমরা দেখেছি যে আসলে যদি আমরা যতটুকু পেয়েছি আর যতটুকু পাওয়ার কথা ছিল এখান থেকে ইফিসিয়েন্সি ক্যালকুলেশন হয়। তারপরে বেলুন থিওরি দেখেছি যে আসলে বিভিন্ন রিসপেক্টে বেলুনের মতো ফর্ম করে আনওয়াইন্ডিং এর সময়। এটার কারণে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে, এটাকে কিভাবে রিডিউস করা যায় এটা নিয়ে পড়েছিলাম আমরা। লাস্ট টপিক তোমাদের দেখো মনে করতে পারো কিনা, আমরা পড়েছিলাম ট্রাভার্স মোশন। তার আগে তোমাদেরকে কিছু আমি ডেফিনেশন শিখিয়েছিলাম, ওয়াইন্ডিং অ্যাঙ্গেল, তারপরে হলো অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, এটা শিখিয়েছিলাম।
এখন দেখো যে যখন একটা প্যাকেজের মধ্যে জড়ানো হবে, আমরা শেষ পর্যন্ত এখানে ছিলাম যে একটা গ্রুপ ড্রাম থাকে, গ্রুপ ড্রামের মধ্যে সে ঘুরতে থাকে, তার মধ্যে ইয়ার্নগুলো থাকে, এই কারণে একটা প্যাকেজ সে তোমরা একটু বলো তো, এখানে দুইটা ড্রাম আছে দেখো, সিঙ্গেল গ্রুপ ড্রাম আর মাল্টিপল গ্রুপ ড্রাম, এর মধ্যে আসলে পার্থক্যটা কি হবে বলো তো? অথবা কোনটা বেশি কম্প্যাক্ট হবে আর কোনটা লুজ স্ট্রাকচার হবে, অথবা কোনটা একটা লেয়ারের মধ্যে কার ঘূর্ণন সংখ্যা, মানে প্রত্যেকটা যে ইয়ার্ন টার্ন করবে পুরো প্যাকেজ জুড়ে কোনটাতে বেশি থাকবে, সিঙ্গেলে নাকি মাল্টিপলে? বলতে পারো? ওই তোমাদের তো কোনো রেসপন্স দেখছি না আমি। ঠিক আছে, আমরা তাহলে আগাই। এখানে দেখো বলেছে যে ওয়ার্নিং যে করতে হবে, বলে কিভাবে তাকে ড্রাইভ দিব, প্যাকেজটাকে তো ঘুরাইতে হবে, এনিহাও তাকে ঘুরাইতে হবে। এই যে প্যাকেজটাকে যে ঘুরাবে, এটা বলেছে, অথবা ড্রাইভিং অফ ওয়ার্নিং প্যাকেজেস 3 ভাগে ওরা করেছে। একটা হলো সারফেস কন্ট্যাক্ট ড্রাইভিং, আর একটা হচ্ছে ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এট কনস্ট্যান্ট আরপিএম, আর একটা ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এট ভেরিয়েবল আরপিএম। আমরা এই এখন 3টা নিয়ে আলোচনা করবো আজকে। এই ক্ষেত্রে দেখো তোমরা, একটা মোটর আমরা জানি যেটা ইউনি ডিরেকশনে ঘুরে, একটা ডিরেকশনে ঘুরে মোটরটা নরমালি, আমরা যে আগে পড়েছিলাম ইলেকট্রিক্যালে যে ফ্লাক্স থাকে, এখানে অনেকগুলা কয়েল থাকে, এই কারণে ঘুরতে থাকে। ও যখন ঘুরে এরকম মোশন ট্রান্সফার হয়ে, এটা হলো ড্রাম, এই ড্রামটা তখন ঘুরতে থাকে, এই দেখো 360 ডিগ্রি পুরোটাই ঘুরতে থাকে। এই ড্রামের সারফেস কন্ট্যাক্টে থাকে হলো প্যাকেজটা। এখন আমরা যদি ওয়াইন্ডিং রেট হিসাব করি, ওয়াইন্ডিং রেটটা হিসাব করতে হয় লেন্থে, কতটুকু সুতা জড়ানো হয়েছে। আবার বলছি যে কতটুকু সুতা জড়ানো হয়েছে, কত লেন্থ, কত হাজার মিটার বা কত মিটার এরকম। এখন তোমরা একজন বলো যে ড্রাম যখন একবার ঘূর্ণন করবে কতটুকু সুতা জড়াবে, বলো তো? ড্রামের পরিধির সমান। ড্রামের পরিধির সমান। ড্রামের পরিধির সমান। তাহলে শুরুতে যখন ড্রামটা একবার রোটেট করবে, প্যাকেজের মধ্যে একবার, মানে তার পরিধি সমান সুতা জড়াবে। কিন্তু যখন সময় অতিক্রম করবে, অতিক্রম করার সাথে সাথে প্যাকেজটা ডায়া বড় হয়ে যাবে, যেহেতু ওর মধ্যে সুতা জড়ানো হচ্ছে। শুরুতে তো শুধু খালিটা থাকবে, এই যে যেটা লম্ব বরাবর দেখা যাচ্ছে হরাইজন্টালি, এটা ছিল খালি প্যাকেজ। এরপরে সুতা জড়াতে জড়াতে ডায়া বাড়তেছে। এখন বলো, ডায়া বাড়ার পরে তখন যখন ড্রামটা একবার ঘুরবে তখন কতটুকু সুতা জড়াবে? স্যার ওই সেম সুতোয় জড়ার কথা না? হ্যাঁ, মানে হলো তখনও ড্রামের পরিধির পরিমাণ পরিধির সমান সুতা জড়াবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তখন শুধু এতটুকু পার্থক্য হবে, ড্রামের ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণনের রেশিও আর প্যাকেজের ঘূর্ণনের রেশিও, এটা আগের চেয়ে চেঞ্জ হয়ে যাবে। আগে যদি ড্রামে একবার ঘুরতো, ও যখন শুধুমাত্র সিঙ্গেল ছিল, এই প্যাকেজের এটা বাদ দাও, এই যে এটা বাদ দাও, শুধুমাত্র লম্বাটা নেও, খালি প্যাকেজটা, ও তখন হয়তো প্যাকেজটা 2বার ঘুরতো। এরপরে ড্রাম ও যখন ডায়া বড় হতে থাকলো, ধীরে ধীরে সমান হয়ে যাবে। একটা সময় এমন হবে ড্রামটা 2বার ঘুরলে প্যাকেজটা একবার ঘুরবে, কিন্তু তার সারফেস স্পিড, মানে সারফেসের যে স্পিড, এটা কিন্তু আগের মতোই থাকবে। বুঝতে পেরেছি এটা? আবার বলছি, হ্যাঁ,
কারো কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তাহলে আমি আগে, যেহেতু তোমরা কোনো প্রশ্ন করছো না, এর মানে হচ্ছে যে সারফেস কন্টাক্ট ড্রাইভ, আমরা এক ধরনের ড্রাইভিং করলাম। যদি কখনো সারফেস কন্টাক্ট ড্রাইভিং হয়, যে এটার ফ্রিকশনাল যে ফোর্স আছে, এই ফ্রিকশনাল ফোর্সের কারণে ও ঘুরতে থাকবে। যদি কোনো স্লিপেজ না থাকে, তখন যেটা হবে, ওয়াইন্ডিং রেট প্যাকেজের দেয় যতই বাড়তেছে বা যতই বাড়ুক, ওয়াইন্ডিং রেট সবসময় একই রকম থাকবে, মানে সারফেস স্পিডটা একই রকম থাকবে। একটা গেল। দ্বিতীয়টা দেখো, বলছি ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এট কনস্ট্যান্ট আরপিএম, মানে এটাতে আর কোনো সারফেস কন্টাক্ট করে নাই। মোটর থেকে একটা শ্যাফট বের হয়েছে, বেল্টের দ্বারা মোশন ট্রান্সফার হয়ে আবার একটা শ্যাফট বের হয়েছে বা স্পান্ডেল বের হয়েছে, এখানে একটা প্যাকেজ দিয়ে দিয়েছে। যেহেতু কনস্ট্যান্ট আরপিএম, মানে হলো মোটরের স্পিডটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট। ধরো যে 1 মিনিটে আরপিএম হলো 800, ও যখন ঘুরতে থাকবে, মানে এই শ্যাফট গুলো 800 বার ঘুরতে থাকবে 1 মিনিটে। এই ক্ষেত্রে বলতো ও তো 1 মিনিটে 800 বার ঘুরবে, তাহলে শুরুতে যখন প্যাকেজটা খালি ছিল, তখন প্যাকেজটা 800 বার ঘুরতো, সুতা জড়াইতো তার পরিধির পরিমাণ। কিন্তু ধীরে ধীরে যখন এটা ডায়া বাড়তে থাকবে, 800 বার তো এরপরেও ঘুরবে, তখন কি এর মধ্যে সুতার, মানে যে সুতা জড়ানোর সংখ্যা, ওয়াইন্ডিং রেট কি একই থাকবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে স্যার। হ্যাঁ, স্যার একই তো থাকবে। আরেকবার শুনো, দেখো উইন্ডিং রেট তো বাড়তে থাকবে স্যার। আর ওয়াইন্ডিং এর বাড়তে থাকবে। হ্যাঁ ঠিক আছে, যারা বুঝতে পারছো আমরা আরেকবার শেয়ার করি। মোটরটা নির্দিষ্ট আরপিএম এ ঘুরবে, মোটর ঘোরার কারণে এই রোলার গুলা একই আরপিএম এ ঘুরতে থাকবে, এই পর্যন্ত ফিক্সড করা, ওর আর চেঞ্জ নাই। এই প্যাকেজটাও এর সাথে যেহেতু লাগানো, প্যাকেজটা যতবার রিভলিউশন দিবে, আলটিমেটলি এই মোটরটা যতবার রিভলিউশন দিবে, এই এই শ্যাফটটা যতবার ঘুরবে 1 মিনিটে, প্যাকেজটাও ততবার ঘুরবে। কিন্তু যখন শুরুতে ছিল, তখন তো প্যাকেজের ডায়া খালি ছিল, ডায়াটা কম ছিল, ধরলাম তখন 800 বার ঘুরলো 1 মিনিটে। তখন যেহেতু কোন সুতা জড়াবে, কিন্তু যখন ধীরে ধীরে তার ডায়াটা বেড়ে যাবে, তখনও তো 800 বারই ঘুরবে 1 মিনিটে। তখন কি সুতা কম জড়াবে না বেশি জড়াবে না আগের মতো হবে? বেশি জড়াবে স্যার, পরিধিটা বাইরে যাবে। বলো। বেশি হবে স্যার। স্যার বেশি পরিধি বাড়বে, এই জন্য স্যার ওটাও বেড়ে যাবে স্যার। এই জন্য ওয়াইন্ডিং রেটটা দেখো প্যাকেজ দেওয়ার সাথে সাথে বাড়তে থাকবে। কিন্তু এখন বলো তো, আমরা এই মোটর এই সিস্টেমে কি, তোমরা একটু চিন্তা করে দেখো, আমরা এই মেথডই করব, কিন্তু আমরা চাচ্ছি ওয়াইন্ডিং রেটটা ঠিক রাখতে, তাহলে কি বুদ্ধি করা যেতে পারে? স্যার মোটরের রেট আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, আরপিএম চেঞ্জ কি কমাবো, মানে বাড়াবো না কমাবো, কি করব? কমাবো স্যার। দেখো এখানে আছে ডিরেক্টলি প্যাকেজ ড্রাইভিং এট ভেরিয়েবল আরপিএম, মানে যত বেশি প্যাকেজের ডায়া বাড়তে থাকবে, ওই রেশিওতে ক্যালকুলেশন করে আমাদের যদি আর স্বাভাবিক মোটরের মধ্যে ভেরিয়েবল আরপিএম থাকা করা যায় না, কিন্তু অনেক সার্ভো মোটর আছে, অনেক স্টেপার মোটর বলে, তোমরা পড়বা হয়তো ইলেকট্রিক্যালের বা মেকানিক্যালের মধ্যে। ওই স্টেপার মোটর গুলো এরকম হয়, আরপিএম গুলো চেঞ্জ করা যায়। তখন যেটা হবে, ওর যত ডায়া বাড়তে থাকবে, ওই হিসেবে আমরা আরপিএম কমাতে থাকবো। আগে 800 বার ঘুরতো, এরপরে আমরা 700 বার ঘুরাবো, এরপরে 650 বার ঘুরাবো। তখন যেটা হবে, ওয়াইন্ডিং রেটটা ফিক্স থাকবে। বুঝতে পেরেছো? আমি এই গত সপ্তাহে আমার কাছে একজন এসেছিল, সে একটা মাস্টার্সের কাজ করতেছে, মাস্টার্সের, কিন্তু তার এটা একটা দরকার যে স্পিডটা সেম রাখতে হবে। তখন এই একদম কনসেপ্ট কিন্তু সহজ, জানা না থাকলে এটা অনেক কঠিন। কারণ হলো যে যখন একটা মেশিনে কেউ কাজ করতে হবে, একই রকম স্পিড কখনো রাখা সম্ভব না। তখন আমরা ওই যে গিয়ার রেশিও চেঞ্জ করে বলে দিলাম যে এরকম হলে হয়তো সম্ভব। তাহলে আমরা 3 ভাবে করলাম। একটা সারফেস কন্ট্যাক্ট ড্রাইভিং, এটার মধ্যে সারফেস স্পিড যেটা, এটা নির্দিষ্টই থাকবে, ডিরেক্টলি প্যাকেজ কনস্ট্যান্ট আরপিএম, এটাতে বাড়তে থাকবে ওয়াইন্ডিং রেটটা। আর এটার মধ্যে
ওটা আবার কনস্ট্যান্ট করা যাবে অথবা ইচ্ছে মতো কম বেশি করা যাবে। স্যার ভ্যারিয়েবল আরপিএম এর ক্ষেত্রে কি স্যার সেন্সর ইউজ করে ডিজিটালাইজ করার সেন্সর ইউজ জন্য? করে না, ওটা যেটা করে ক্যালকুলেশন করার জন্য হয়তো সেন্সর ইউজ করবে, যে কতটুকু সুতো জড়ানো হচ্ছে এটা প্রত্যেক ক্ষেত্রে ইউজ করবে। কিন্তু এটাকে স্টেপার মোটর বলে। এই মোটরগুলো একটু ডিফারেন্ট থাকে, ফেজ চেঞ্জ করা যায়। এটা আমি পড়াই ফাইনাল ইয়ারে, তোমাদের একটা কোর্স আছে উইভিং টু। ওই ফেজ চেঞ্জ করার কারণে একটা সূত্র আছে। আমরা জানি যে নর্মাল আমাদের যে ইলেকট্রিক্যাল লাইন এর যে ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ থাকে, এটার মধ্যে দুইটা পোল থাকে, ফেজ থাকে। এই সূত্রটাকে চেঞ্জ করে একটা তোমরা নাম হতে শুনে থাকবা, ইনভার্টার আছে। ইনভার্টার নাম শুনছো? ইনভার্টার, জি স্যার। ওই মোটর গুলার মধ্যে ইনভার্টার থাকে। ওরা যেটা করতে পারে এই ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারে। এই যে আমাদের যে 50 হার্জের এসি লাইন, এটাকে মেশিন গুলো যেহেতু ডিসিতে চলে, ও ডিসিতে নিয়ে যায়। এরপরে এই যে তুমি তো শুধু সংখ্যা দিয়ে দিবে 650 আরপিএম এ চলবে, সেই ডিসিতে ওই ফ্রিকোয়েন্সি হার্জকে চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটাকে আমি যত সেট করেছি ওইখানে নিয়ে যায়। ইনভার্টার মূলত এই কাজটা করে। এটা আরো যখন তোমাদের ক্লাস হবে তোমরা বলতে পারো যে, আর নেটে সার্চ দিতে পারো স্টেপার মোটর। যে মোটর গুলা যে আপডেট মোশন ইন্ডাস্ট্রিয়াল মোটর গুলা এখন এরকম হয়, আগে সুযোগ ছিল না। আগে যেটা ছিল গিয়ার গুলা চেঞ্জ করতে হতো। মাঝে যে গিয়ার গুলা দেখা যাচ্ছে, এটার পুলি ডায়া ছোট বড় করলে বা গিয়ারের টির সংখ্যা ছোট বড় করলে তখন প্যাকেজ ধীরে ধীরে কমানো যাবে। আরো অনেক ম্যানুয়াল বুদ্ধি ছিল, ওগুলো আসলে এখন আর চলবে না। এই তো দেখো কমানোটা কি দরকার স্যার? প্যাকেজ ধীরে ধীরে আমাদের একটা রেটে বৃদ্ধি পাইলে সমস্যা কি? ঠিক আছে, এখন বলো তাহলে, যেহেতু প্রশ্ন করলা ইটস বেটার। এখন বলো যে এই দেখো মোটরের স্পিড যদি একই রকম হয়, মোটরের স্পিড একই রকম, কিন্তু প্যাকেজের মধ্যে সুতা যেহেতু ডায়া মোটা হয়ে যাচ্ছে, ডায়াটা বেশি বেড়ে যাচ্ছে, তখন আরো বেশি সুতা জড়াচ্ছে। এখন তোমরা একটু আমাকে কয়েকটা বলো যে কি সমস্যা হতে পারে। সুতা বেশি জড়ালে তো কোনো সমস্যা নাই, এটা আরো যে জড়াচ্ছে তার জন্য ভালো। কিন্তু মানে সমস্যা হবে কিনা তোমরা কি মনে করো? একটু চিন্তা করো তো। স্যার বেশি কম্প্যাক্ট হয়ে যেতে পারে আর ওই মানে ছিঁড়ে যেতে পারে সুতা, টেনশন এটা বাড়ে ছাড়া কি স্যার আর- সুতার। হ্যাঁ স্যার, টেনশন বেড়ে যেতে পারে স্যার, টেনশনে ছিঁড়ে যেতে পারে। আমরা যে টেনশনার গুলা বা অন্যান্য ডিভাইস গুলো সেট করেছি, ওই সেট গুলা তো করেছি আসলে শুরুর যে স্পিড ছিল ওই হিসেবে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অনেক টেনশন বেড়ে যাবে, এত কোনো সমস্যা নাই। টেনশন যদি মেজর সমস্যা হয়, আমরা টেনশনকে তখন যত সময় যাবে আমরা টেনশনকে তখন আমরা কমায় দিব বা বাড়ায় দিব, ঠিক আছে না? কিন্তু যদি এরকম হয়, মানে সমস্যা হচ্ছে আমাদের একটু আউটপুটের কথা চিন্তা করো। একটা প্যাকেজের মধ্যে শুরুতে যে টেনশনের সুতাটা জড়ানো হয়েছে, শেষে যদি আরো তোমার কাছে মনে করো যে একটা রশি আছে, তোমার কাছে একটা প্যাকেজ আছে, আর এক বন্ধু টানতেছে, টেনে টেনে জড়াচ্ছে তার আর একটা প্যাকেজের মধ্যে। শুরুতে আস্তে আস্তে জড়াচ্ছিল, কিন্তু পরে ধীরে ধীরে আরো বেশি টানা শুরু করলো। তখন যে প্যাকেজটাকে সে বানাচ্ছে ওটা কি আরো মানে টাইট হয়ে যাবে না? হ্যাঁ স্যার, অবভিয়াসলি। অনেক কম্প্যাক্ট হয়ে যাবে। তখন যেটা হবে ইউনিফর্মিটি হবে না। এতে সমস্যা কি হবে? যখন এর পরবর্তী প্রসেসে যাবে তখন দেখা যাবে যে কোনোটা লুজলি আসতেছে, কোনোটা টাইটলি আসতেছে, তখন আর ইউনিফর্মলি আসবে না। অথবা যখন ডাইং করবে, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই তাহলে তো আরো সুবিধা হবে তোমাদেরকে। আমি আমি একটু আগাই। তার মানে হচ্ছে আসলে যদি প্রবলেম না হয় তাহলে সমস্যা মানে তাহলে করা যাবে, কিন্তু আসলে এটা প্যাকেজের মধ্যে সমস্যা হবে। এই জন্য এটা করা যায় না। যত ইউনিফর্ম রাখা যায়, অথবা টেনশন যদি অটোমেটিক কোনো মেশিন হয়, সেন্সর গুলো সবগুলো ওইভাবে সেট করা যায় যে না টেনশন রেট বাড়ার সাথে সাথে ওই ক্যালকুলেশন করে টেনশন কমানো যায়, বাড়ানো যায়, প্যাকেজ গুলোর সমস্যা হয় না, ম্যানেজেবল আর কি, তখন হয়তো সম্ভব। কারণ প্যাকেজই তো থাকবে না, আলটিমেটলি এটা ওয়ার্কিং এ চলে যাবে, প্যাকেজ থেকে তো সরানো হবে আবার। দেখো ম্যানুয়াল মেশিন গুলো কেমন হয় তাহলে, যেগুলা ম্যানুয়াল মেশিন, কোনো অটোমেশন না থাকে, যদি কোনো ইয়ার ছিঁড়ে যায় তাহলে নটিং করতে হয় ম্যানুয়ালি, ক্লিলিং করতে হয় ম্যানুয়ালি। স্পিড কম থাকে, এই জন্য প্রোডাকশন কম হয়, লেবার কস্ট বেশি হয়, যেহেতু এটা মানে লেস ইনিশিয়াল কস্ট বেশি হয়, অনেক মেকানিক্যাল। মনে রাখবে একটা কথা, মডার্ন মেশিন মানে হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল আর হলো তোমার কম্পিউটার বেস, এই দুইটার অংশগ্রহণে হয় মডার্ন মেশিন। ইলেকট্রিক্যাল আর কম্পিউটার বেস। আর মেকানিক্যাল যত বেশি হবে তত এটা
যত বেশি হবে এটা আগের যুগের মেশিন হয়ে যাবে। মানে আগের যুগের মেশিন গুলা কাজ করতো তোমার গিয়ারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পুরা গিয়ার মোশন ট্রান্সফার করতো, আর এখন কাজ করে সেন্সরে। এই সেন্সর, ইলেকট্রিক্যাল সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর ওরা কাজ করে। আর সিএসসি এখানে কাজ করে, কম্পিউটার প্রোগ্রামিং গুলা যে মেশিন গুলাতে ইউজ করা হয়, এই মেশিন গুলাতে হয় মডার্ন মেশিন, ফ্যাসিলিটিও তখন ডিফারেন্ট হয়। এই জন্য যেটা হয়, আগের মেশিন গুলোর চেয়ে এখনকার মেশিন গুলো অনেক লাইট হয়, মেকানিক্যাল ডিভাইস কম থাকে, অনেক হালকা পাতলা হয়। আগের মেশিন গুলো অনেক বেশি ভারী হয়। অনেক সময় এরকমও হয় যে, কিন্তু একটা সুবিধা হয় মেশিন গুলার, এখন মেশিন গুলো লাইট হয় কিন্তু দাম বেশি হয়। আগের মেশিন গুলো যেটা হয় অনেক ভারী হয় কিন্তু দাম কম হয়, যেহেতু লোহা লোহা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কম, এজন্য ইনিশিয়াল কস্ট কম হয় যদি ম্যানুয়াল মেশিন গুলো হয়। অলমোস্ট নো ফল্ট রিমুভিং ক্যাপাসিটি, মানে আগের মেশিন গুলোতে আসলে ফল্ট রিমুভিং করা, মানে ফল্ট রিমুভ করা যেত না। এরপরে আর মডার্ন মেশিন গুলো আমি শুধু শেষে দেখাচ্ছি, এটা তোমরা পারোই। এখন দেখো যে মডার্ন কনসেপ্ট অফ ওয়াইন্ডিং, আমি যে তোমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসের বই দিয়েছি ওইখান থেকে আমি নিয়েছি। ওইখানে তোমার খুব সুন্দর করে ডিটেইলস দেয়া আছে এই টপিকস গুলা। আমি শুধু টাইটেল গুলো এখানে নিয়েছি। ক্লাসে তো আমি পুরাটাই পড়াই, দেখা যায় যে এর উপরে যখন সিটি হয় তখন কোশ্চেনও করি আমি। এটা হলো দেখো মডার্ন কনসেপ্ট অফ ওয়াইন্ডিং, আসলে কিভাবে এটাকে মডার্নাইজেশন হয়েছে। এখানে দেখো ইন্ডিভিজুয়াল মোটর, আমাদের ল্যাবে অথবা তুমি অনেক ইন্ডাস্ট্রিতে যাওয়া যখন দেখবা যে একটা মোটর দিয়ে একটা শ্যাফট দিয়ে দিয়েছে, অনেকগুলা মেশিন একসাথে চলতেছে একটা মোটর থেকে, অনেকগুলা প্যাকেজ জড়াচ্ছে, অনেকগুলা ড্রাম আছে একটা মোটর থেকে। কিন্তু মডার্ন কনসেপ্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল মোটর। তোমরা একজন বলো তো ইন্ডিভিজুয়াল মোটর আর একটা মোটর থেকে অনেকগুলা প্যাকেজ চালানো, এটার মধ্যে সুবিধা অসুবিধা কি হতে পারে? কেউ একজন বলো তাহলে তো স্যার একটু ওই ভালো। যদি একটা দিয়ে অনেকগুলো ইউজ করে, মানে অনেকগুলো গম হতো, তখন স্যার যদি একটা ছিঁড়ে যেত তাহলে পুরোটা স্টপ করা লাগতো। এটাই মূল সমস্যা। কিন্তু তাহলে যারা করেছে তারা এটা কেন করেছে? খরচ কমানোর জন্য স্যার। খরচ কমানোর জন্য, কারণ তারা চিন্তা করেছে যে, এমনকি তুমি আশ্চর্য হয়ে যাবে এখনো অনেক ইন্ডাস্ট্রিতে গেলে স্টিল না তুমি এটা দেখতে পারবে না, কারণ ওরা যেটা ক্যালকুলেশন করে, ওরা ক্যালকুলেশন করে করে যে এই টাকা দিয়ে, যে টাকা দিয়ে কিনবো ওই টাকা দিয়ে যদি আমি লেবার পেছনে খরচ করি তাহলে পসিবল কিনা। ও দেখে যে না ভালো, এই জন্য ধরো আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। তোমাদের উপস্থিতি কি প্রত্যেকটা ক্লাসে এরকম হয়, এত কম উপস্থিতি? আর তোমরা যে ক্লাস বর্জন করেছিলে এখন কি অবস্থা, তোমরা আবার শুরু করলে কেন? সিআরএ জিজ্ঞেস করেন স্যার, জি, সিআরএ জিজ্ঞেস করেন স্যার। ও মানে তোমরা, আমরা সাধারণ নাগরিক, ঠিক আছে না, আমার এতে কোনো সমস্যা নেই। ক্লাস আমি বলেছি যে ইউনিভার্সিটির ডিসিশন যে ওই যে অ্যাডমিশন পরীক্ষা, আমি জানি না এটা কি কোনো পরিবর্তন হয়েছে। স্যার আমাদের বলছে যে এটা নিয়ে এখনো কোনো কমিটি হয় নাই, তো পরে যখন কমিটি হবে তখন যদি বলে যে সায়েন্স এর টেকনোলজির সাথে নিবে তখন হয়তো বা আবার এটা নিয়ে কিছু একটা করা হবে। তো যেহেতু কোনো সিদ্ধান্ত হয় নাই, তো এখন তো স্যার ক্লাস বর্জন করে কোনো লাভ হইতেছে না, ও এই বুঝতে জন্য পেরেছি, সবাই আমরা তাহলে আবার ঠিক আছে, ক্লাস বর্জন করে আর কি লাভ, ওটা তো আর কোনো লাভ নেই। আমি নিজেই জানি না, আমি যদিও এখন স্টিল নাও ক্যাম্পাসে, কারো কাছে জিজ্ঞাসা করি না যে আসলে কি অবস্থা না অবস্থা। স্যার এখানে একটা কথা, মানে তাহলে যে আমাদের পরীক্ষাটা হবে এই সিদ্ধান্তটা আসলে নিল কে? অ্যাডমিশনের যে পরীক্ষাটা হবে
মানে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে, এই সিদ্ধান্তটা তাহলে কে দিল? এটা আমি জানি না, এটা আসলে বিসি স্যার ওনারা জানে, আসলে আমাদের আসলে রেঞ্জের বাইরে এটা। স্যার তাহলে জিনিসটা ঘোলা করছে না? জি জি। মানে স্যার জিনিসটা কি মানে এখন তো আমাদের কাছে ক্লিয়ার না, মানে জিনিসটা কি এমন একটা মানে ঝাপসা অস্পষ্ট না অস্পষ্ট ভাবে কাজটা হয়ে গেল? কোনটা কোনটা? এই যে মানে বলতেছে আর কি ব্যাপারটা এরকম যে মানে আমাদের মানে সিদ্ধান্ত আগে একটা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যখন সবাই সিদ্ধান্ত রেজিস্ট করতেছে তখন বলতেছে যে না কমিটি হয় না, এই জন্য তোমাদের রেজিস্টটা হচ্ছে কোনো কাজের রেজিস্ট না। তাহলে এটা কিরকম হলো আর কি, ঘুরে এটা দেওয়া আমি হলো না? এখন দেখো তুমি কোথায় আছো, যে কথা বলতেছো তুমি কোথায় আছো? স্যার ঢাকা স্যার। ঢাকা কোথায়? স্যার রামপুরা। দেখো আমি কোথায় আছি দেখো। আপনি স্যার ক্যাম্পাসে আছেন। আমি কোথায় আছি দেখছো? জি স্যার। তুমি কেমনে ক্লিয়ার করবা যদি আমি না জানি? বুঝতে পারো ভাই? জি স্যার বুঝতে পারছি। তো আর কি, আমি তো প্রতিদিনই ক্যাম্পাসে থাকি। যাই হোক, এটা নিয়ে আমি জানি না আসলে, রিয়েলি আমি জিজ্ঞাসা করি না, আগ্রহ নাই আমার এই ব্যাপারে। বাকি দোয়া করো, আল্লাহ ভরসা। তাহলে আমরা শুরু করি। মানে এমনি তোমাদের কিছু ডোন্ট মাইন্ড, যে আমি শুধু জানতে চাইলাম যে আসলে কোনো অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। আর আমার যে ভাষা, এটা বিস্তারের পাশের ভাষা, আমি বিস্তারের নিয়ারেস্ট মানে প্রতিবেশী। স্যার এই ডিসিশনের সুবিধা বা অসুবিধাটা কি স্যার একটু যদি বলতেন স্যার। জি জি। স্যার এই স্যার ডিসিশনটার স্যার সুবিধা বা মানে অসুবিধাগুলো কি কি হইতে পারে স্যার? কিসের কিসের বুঝি নাই। এই স্যার অ্যাডমিশনের স্যার এই ডিসিশনটার স্যার। আমি কিছুই জানি না আসলে। আমি শুধু জানি তোমরা যখন ক্লাস বর্জন করেছিলে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন বর্জন করেছিল। ওরা তখন বললো যে এরকম এরকম। আমি তো হলের দায়িত্বে আছি, যেহেতু ওসমানী হলে নিয়মিত যাই আমি। তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমরা আবার কয়েকদিন পরে ক্লাস শুরু করবে। আমি ওদেরকে এটাই বলেছিলাম যে পোলাপান হয়তো কিছুদিন একটু রেস্টে আছে, এখন তো পোলাপান একটা সম্বল পাইছিল বাড়িতে বসে বসে থাকার চেয়ে, না অনলাইনে ক্লাস ক্লাস করি, তাও একটা ভাবসাব ছিল আর কি। আমার এটাই ধারণা ছিল যে তোমরা আবার ক্লাসে আসবা, একটু কয়েকদিন সময় নিয়ে পরে নিজেরাই ব্যাক করবো আর কি। আর আমি ওটা জানি না আসলে, রিয়ালি সত্যি সত্যি বলছি আমি, ওটা কি সুবিধা অসুবিধা বা কি জানি না। আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, এটা হলো আমরা একটা, তোমাদের মনে হয় একটা অ্যাটেন্ডেন্স গিয়েছে, দেখো তো একটু ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সটা গিয়েছে কিনা। তানভীর, তারেক, তোমরা একটু দেখো, একটা গুগল ক্লাসরুমে তোমাদের কোশ্চেন যাওয়ার কথা। ওকে স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, তারপরে আমরা কিছুক্ষণ ক্লাস নিই। স্যার এখনো তো আসে নাই। এখনো আসে নাই, দাঁড়াও আমি দেখি তাহলে। ঠিক আছে, আসতে থাকো। আমরা দেখো এটা আগে শেষ করে ফেলি, আমরা ওয়ার্কিং এ চলে যাবো। তারপরে হলো মডার্ন কনসেপ্ট ওয়ার্নিং এর মধ্যে অটোমেশন, মানে বিভিন্ন ধরনের সেন্সর থাকবে, ক্লিনার, টেনশনার, তারপরে কতটুকু সুতা জড়াইলো, সুতা ব্রেক করলো কিনা, আবার অটোমেটিক লাগাইতে হবে কিনা, সবগুলো সেন্সর থাকবে। তারপরে লেস টাইম কনজিউমিং ডিউ টু অটো পিসিং এন্ড নটিং, মানে ছিঁড়ে গেলে তোমার অটোমেটিক লাগিয়ে দিচ্ছে, অথবা ফুল প্যাকেজ হয়ে গেছে এটা সরিয়ে দিয়ে নতুন আরেকটা প্যাকেজ নিয়ে আসতেছে, খালি প্যাকেজ আউটপুটের ওইখানে, এগুলো সব অটোমেটিক হয়। হাই প্রোডাকশন রেট, ওকে ইউনিফর্মিটি আউট প্যাকেজ, যেহেতু সেন্সর গুলা কাজ করবে, প্যাকেজ গুলা ইউনিফর্ম কোয়ালিটি, ইফিসিয়েন্ট অ্যান্ড জুডিশিয়াস ফল্ট রিমুভাল, মানে হলো যে পরিমাণ আসলে ফল্ট প্যাকেজের রিমুভ করা সম্ভব ওটা ওরা
এখানে করে ফেলে মিনিমাম ড্যামেজ টু দ্য ইয়ার্ন টার্গেট সেটিং অফ প্রোডাকশন অটোমেটিক। এর মানে হলো যে মডার্ন সেট করে দেওয়া যাবে টার্গেট যে ৮০,০০০ মিটার পরে তুমি বন্ধ করে দিও মেশিনটাকে, মানে রিকোয়ার্ড অথবা টার্গেট সেটিং হলেই ও এরপরে মেশিনকে স্টপেজ করে পরে অটোমেটিক এটাকে কাট করে সরিয়ে ফেলে নতুন আরেকটা প্যাকেজ ওখানে বসায়, এরপর এটাকে আবার নতুন করে নটিং করে আবার মেশিন রান করে। সো অনেক স্পিড আপ হয়, স্পিড ভেরিয়েশন ক্যান বি পসিবল দেন। ওকে, এখন আমাদের ওয়াইন্ডিং নিয়ে আরো কিছু মেজর ইস্যু আছে, আসলে এখানে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে, মানে এটা ডিপেন্ড করবে তো আসলে। এখন এখানে দেখো কিছু ডিফেক্টস অফ ইয়ার্ন আছে, তোমাদের ইয়ার্নের তো ক্লাস হচ্ছে তোমাদের ইয়ার্ন YM1 আছে মনে হয়, YM1 এর মধ্যে প্রবলেমগুলো সম্পর্কে ডিটেইলস পড়াবেন। এখানে শুধু কিছু টাইটেল দেওয়া হয়েছে, আমরা ডিটেইলস পড়বো না যেহেতু এটা ওয়াইন্ডিং ক্লাস, ইয়ার্নের ক্লাসে হবে যে কি ধরনের প্রবলেম হয়, স্লাব হয়, নেপ হয়, হেয়ারিনেস হয়, ফরেন ম্যাটার থাকে, ডার্টি ইয়ার্ন, স্নাল, টুইটে। তোমাদের একটা জিনিস আজকে শিখাই দিই, হ্যাঁ এই একটু কাইন্ডলি তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স চলে গেছে। একটু শুরু করি তাহলে, অনেকে দিয়ে ফেলেছে। তোমাদেরকে কি আমি হার্ড ওয়াইন্ডিং আর সফট ওয়াইন্ডিং এটা কি বলেছিলাম? না স্যার। দুই ধরনের ফেব্রিক হয় স্বাভাবিকভাবে, হয় একটা হলো সলিড ডাইং অথবা ইয়ার্ন ডাইং ফেব্রিক হয়। মানে কোনোটা এরকম হয় কাপড়টা বানায় সাদা কালারিং অথবা ব্লিচ করা একদম কালারলেস ফেব্রিক বানায়। নর্মাল ইয়ার্নের যে ন্যাচারাল কালার থাকে, ন্যাচারাল কালারটাকে ডিস্ট্রয় করতে হয়, ডিস্ট্রয় করার পরে
এরপরে কাপড় বানানো হয় কালারলেস ফেব্রিক অথবা গ্রে ফেব্রিক। এখানে পরে এটাকে যখন ডাইং করা হয় তখন এটাকে বলে সলিড ডাইং ফেব্রিক। আর এক ধরনের আছে সুতাকে রং করতে হয়, ইয়ার্ন ডাই করতে হয়। প্রত্যেকটা প্যাকেজকে আলাদা আলাদা ডাইং করার পরে এটার দ্বারা কাপড় বানানো হয়, তখন এটাকে বলে চেক কাপড়। যে দেখো তখন এটা বলে ইয়ার্ন ডাইড ফেব্রিক। তোমরা একটু বলো তো এই লোকটার গায়ে যে কাপড়টা আছে এটা কি ইয়ার্ন ডাইড ফেব্রিক না সলিড ডাইড ফেব্রিক? স্যার লোকটা দেখা দেখা তো যায় না না। স্যার। তোমরা এখন কি দেখতেছো? অনেকগুলা স্যার আপনার স্যার এই কম্পিউটারের গ্যালারি দেখা যাইতেছে, মানে জি জি স্যার পিকচার দেখা যাইতেছে অনেকগুলা। আমি পিকচার যে বড় করেছি দেখা যায় না? না স্যার। স্যার হুম, ঠিক আছে। তাহলে তাহলে মনে হয় এটা ইয়েতে নিতে হবে। ঠিক আছে, আমরা স্লাইডে চলে যাই, বেটার। আমরা অল্প সময় নিব। আমাদের মোটামুটি ওয়াইন্ডিং এর মেয়াদ বাদে এইটা একটু দেখো যে ওভেন ফেব্রিক দুই ধরনের হয়, একটা হলো ইয়ার্ন ডাইড ফেব্রিক আর একটা সলিড ডাইড ফেব্রিক। এখন ইয়ার্ন ডাইড আর সলিড ডাইড ফেব্রিক কোনটা আসলে এটা দেখার জন্য আমরা তাহলে গুগল করলে বেটার চলে যাবে। দেখো এগুলো সবই ইয়ার্ন ডাইড ফেব্রিক। এখানে দেখেই বুঝতে যাচ্ছে যে ইয়ার্ন গুলাকে প্রত্যেকটা সুতাকে আলাদা আলাদা রং করতে হয়েছে, পরে ওই হিসেবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে ওয়ার্পিং এর মধ্যে। এই জন্য বিভিন্ন ডেকোরেটিভ দেখা যাচ্ছে। দেখো সব এই যেগুলো চেকগুলো সবগুলো হলো প্রত্যেকটা সুতা প্যাকেজ আকারে রং করতে হয় প্রত্যেকটা সুতা। আর যখন সলিড ডাইড লিখবা এই যে দেখো এটা কিন্তু আমরা যেটাকে বলি এক রঙের কাপড়। এটা যেটা করতে হয় মানে কাপড়টা কোনো কালারলেস হয়েছে, মানে কাপড়টাকে পুরাটাকে ডাইং করতে হয়েছে, এটাকে বলে সলিড ডাইড ফেব্রিক। তাহলে এটা তো সহজ বোঝা গেল, সলিড ডাইডটা সহজ যে আমরা যদি কোনো ডাইং করি একটা কাপড় বানানোর পরে কালারলেস ব্লিচিং করে দিলেই তোমার কালারলেস হয়ে যাবে, বা ডাইং এর প্রসিডিউর গুলো আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। আমাদের শুধু আমরা এটা করবো যে ওদেরকে গ্রে কাপড় বানিয়ে দিব, ওরা কালার করে নেবে ইচ্ছা মতো যেটা প্রয়োজন হয়। কিন্তু যদি এরকম হয় কোনো ইয়ার্ন ডাইড ফেব্রিক হয় তখন তো আসলেই আমাদের আগে ডাইংটা করবে। তাহলে দেখো আগে যদি সলিড ডাইট হয় তাহলে আগে ওভেন হবে, আগে কাপড় হবে, এরপরে ডাইং হবে। আর যদি ইয়ার্ন ডাইট হয় আগে ওদের অংশটা শেষ হবে, ইয়ার্ন ডাইং শেষ হওয়ার পরে এরপরে আমাদের ফেব্রিকে আসবে। আমরা যেটা করব এটাকে কাপড় বানাবো তখন তো কালারফুল কাপড় হয়ে যাবে, শুধু পরে ফিনিশিংটা হবে। দ্যাটস ওকে। তাহলে এই সুতাগুলো কিভাবে রং করবো একটা প্রশ্ন। এই প্রশ্নের জন্যই এখানে আরেকটা টপিক ছিল, দেখো হার্ড ওয়াইন্ডিং আর সফট ওয়াইন্ডিং। এটা সহজে বোঝা যায়। হার্ড ওয়াইন্ডিং মানে একটু হার্ডলি যেখানে ওয়াইন্ডিং হবে, সফটলি যদি ওয়াইন্ডিং হয় তাহলে সফট ওয়াইন্ডিং হবে। তোমরা এখন বলো আমাদের যে প্যাকেজগুলা এই প্যাকেজটা যদি আমরা ডিরেক্টলি ডাইং বা ডাই স্টাফের মধ্যে বা ডাইং লিকারের মধ্যে ইমার্জ করি, যদি ডুবাই দেয় তাহলে কি এটা সম্ভব? স্যার আরেকবার স্যার কোশ্চেনটা। বলেছি যে আমাদের যে প্যাকেজগুলা যে প্যাকেজে আমরা সুতা জড়ালাম, ঠিক আছে, এই প্যাকেজে কি ডিরেক্টলি তোমার মানে ডাইং করা সম্ভব? না স্যার। জি স্যার না, সম্ভব কিভাবে না স্যার? নিচের দিকের যে সুতাগুলো থাকবে ওগুলো তো স্যার ভালোভাবে হবেই না। এক পাশ হবে স্যার, আরেক পাশ তো হবে না। হ্যাঁ, এক্ষেত্রে ফিনিশ কয়েকটা হবে না। সমস্যা। একটা হলো যে নাম্বার ওয়ান প্রবলেম হলো যে অনেক পেপারের কোন আছে বা প্যাকেজ আছে, খালি প্যাকেজগুলো হলে কাগজের। যদি কাগজের যদি প্যাকেজ হয় তাহলে তো লিকারের মধ্যে দেওয়া যাবে না, ঠিক না? যেহেতু কাগজ ও তো নিচেই গলে যাবে, ওর তো বেসমেন্টে থাকবে না। একটা সমস্যা গেল। আর একটা সমস্যা হচ্ছে যেহেতু এটা একটা পরবর্তীতে আনওয়াইন্ডিং করার জন্য করতে হয়, আনওয়াইন্ডিং করার জন্য এটা
এখানে ওয়াইন্ডিংটা করা হয়েছে। এই জন্য যেটা হয়, এটা অনেক কম্প্যাক্টলি থাকে, এটার মধ্যে অনেক কম্প্যাক্ট করা থাকে ইয়ানগুলা। তাহলে বাইরের অংশ হবে আর ভিতরের অংশ লিকার গুলা ইউনিফর্মলি হবে না। তখন যেটা হবে, বাইরের অংশে যে ধরনের কালার হবে ভিতরে দেখা যাবে যে একটু ফেড হয়ে যাবে, একটু শেড ভেরিয়েশন হবে। এরপরে যখন আলটিমেটলি এটা যখন কাপড় বানানো হবে, এটা একটা প্রবলেম। তোমরা যখন ইন্টারনি করবা তখন দেখতে পারবা যে এই সমস্যাগুলা। তখন যেটা করতে হবে, তখন এটাকে শেড ভেরিয়েশন বলে, বাংলায় কোথাও পাট্টা বলে, মানে সমস্যাগুলো হবে তখন দুই রকম দেখা যাবে। এই জন্য দুই ধরনের ওয়াইন্ডিং আছে, আমি এখন তোমাদেরকে দেখাবো, হার্ড ওয়াইন্ডিং এন্ড সফট ওয়াইন্ডিং। সরি, দেখো একটু তোমরা, আমাদের তো নর্মালি যেটা ছিল, দেখো কোনো কাগজ অথবা প্লাস্টিক প্যাকেজের মধ্যে ছিল। আমরা যখন প্যাকেজ করেছি, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো এই প্যাকেজটার মধ্যে, এটা কিন্তু একটা কাগজের প্যাকেজ। এই যে এখানে আরেকটা আছে, দেখো এটা হলো কাগজের প্যাকেজ, এমটি প্যাকেজটা কাগজের। সো এই প্যাকেজে যদি করা হয় তাহলে তার হচ্ছে না। এই জন্য দেখো স্ক্রিনে যে দেখা যাচ্ছে, বলতো এটা কিসের প্যাকেজ? স্টিলে যে হাতে নিয়েছে একটা, সেটা দেখাইছিলেন কিন্তু নাম ভুলে গেছি স্যার। সব পাশ যে এটা হলো পারফোরেটেড একটা প্যাকেজ, স্টিলের প্যাকেজ। স্টিলও হতে পারে, প্লাস্টিকও হতে পারে, যেটা পানির মধ্যে ওর কোনো প্রতিক্রিয়া হবে না। এটার চারদিকে সুতাটা জড়ানো হবে এবং এমন ভাবে জড়ানো হবে, লুজ স্ট্রাকচার করা হবে। যদি বেশি টাইট থাকে তাহলে তো ভিতরের অংশে লিকারটা যাবে না। এই জন্য যেটা করা হবে, এটার মধ্যে একটু লুজলি জড়ানো হবে, এটাকে বলে সফট ওয়াইন্ডিং বলে। আর আমরা যদি নর্মাল যে প্যাকেজে জড়াই এটাকে বলে হার্ড ওয়াইন্ডিং, আর এটাকে বলে সফট ওয়াইন্ডিং। এখান থেকে ট্রান্সফার করে আবার এই প্যাকেজের মধ্যে নিয়ে যাবে, এর চারদিকে জড়াবে, লুজ স্ট্রাকচার করবে। মানে কি, একটা একটা প্যাকেজ বরাবর যে এক্সিস বরাবর, তখন অনেকগুলা টার্ন করবে না, মানে অনেকগুলা কয়েল করবে না। দেখা যাবে একটা দুইটা কয়েল করে শেষ করে দিবে, এভাবে করবে, এভাবে একবার আসবে। তখন যত বেশি লেয়ারের উপরে লেয়ার পড়বে, লেয়ারের উপরে লেয়ার পড়বে, তত মাঝের একটু ফাঁকা জায়গাটা বাড়বে। আর যত কয়েলের মতো একই জায়গায় বারে বারে লেয়ার প্যারালালের মতো জড়াইতে থাকবে, তত ফাঁকা জায়গা কম হবে, কম্প্যাক্ট হবে। তখন এর মধ্যে সুতা জড়ানোর পরে এটাকে পুরাটাকে ডাইং লিকারে চুবানো হবে। এটা যে মাঝে তো সিলিন্ড্রিক্যাল, যেহেতু মাঝে খালি, একটা রডের মধ্যে জড়াবে, রডটাও থাকবে তোমার পারফোরেটেড। ডাইং লিকার থেকে ওখানে মোটর থাকবে, পাম্প করা হবে প্রত্যেকটা প্যাকেজ জুড়ে, পুরোটা লিকারের নিচে ডুবানো থাকবে। ওই তখন 7-8 ঘন্টা যখন ডাইং করা হবে, তখন খুলে দেখবে তারা যে আসলে পুরাটা ডাইং হয়েছে কিনা। ডাইং হলে পরে এটাকে ড্রাই করবে, ড্রাই করার পরে এটা আলটিমেটলি, এই যে দেখো একটা ফ্লোরের মধ্যে, এই যে উপরে দেখো এই প্যাকেজগুলা, মানে এটা এই যে নিচে দেখো, এগুলো হলো আসলে সফট ওয়াইন্ডিং করা হয়েছিল, পরে ডাইং করা হয়েছে। ডাইং করার পরে এই প্যাকেজগুলা আবার দেখো ট্রান্সফার করা হচ্ছে কাগজের প্যাকেজের মধ্যে, যেটা ওয়ার্পিং এ যাবে। যেখানে প্যাকেজগুলা রাখতে হয়, ওই হোল্ডার গুলা তো সফট এরকম না, মানে এই প্যাকেজগুলোর মতো। সো এটা হলো যে আবার হার্ড ওয়াইন্ডিং থেকে, সফট ওয়াইন্ডিং থেকে আবার হার্ড ওয়াইন্ডিং হচ্ছে। তাহলে ইয়ার ডাইং হলে, অনেকে একটু মনে রাখো, ইয়ার ডাইং হলে ওয়াইন্ডিং এর আগে বা ওয়ার্পিং এর আগেই বা উইভিং এ আসার আগেই ডাইংটা হবে। কিভাবে হবে? তাহলে স্পিনিং সেকশন থেকে যে ইয়ার্নটা দিয়েছিল, এটা যেহেতু হার্ড ওয়াইন্ডিং ছিল, এটাকে আবার সফট ওয়াইন্ডিং করতে হবে। সফট ওয়াইন্ডিং করার পরে ডাইং করতে হবে, ডাইং করার পরে ড্রাই করার পরে, শুকানোর পরে এটাকে আবার ওয়ার্পিং উপযোগী করতে হবে, হার্ড ওয়াইন্ডিং এ নিয়ে যেতে হবে। দেখো অনেকগুলা খালি প্যাকেজ হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নটা শেষ হলো, যেটা আমরা দেখাচ্ছিলাম। দেখো যে ইয়ারডাইন ফেব্রিক কি আর সলিডেড ফেব্রিক কি, আর এটা কখন প্রয়োজন হয়, আর কোনটার মধ্যে ওয়াইন্ডিং অ্যাঙ্গেল কম বেশি হয়, এটা তোমরা পেরে যাবা সহজ।
আর ইয়ার্ন ডাইং এ খরচ বেশি না স্যার? হ্যাঁ, ইয়ার্নিং এর খরচ বেশি, ফেব্রিকের কষ্ট বেশি, ফেব্রিকের দামও বেশি হবে, যেহেতু প্রত্যেকটা ইয়ার্নকেই তোমার আহ, ঠিক আছে। এখন দেখো আমরা আজকে লাস্ট টপিক যেটা আহ, এইভাবে কাপড়টা হয় রিয়েলি। দেখো এই যে ওভেন কাপড়টা আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেটা লঙ্গিটিউডিনাল এটাকে বলে ওয়ারপেরিয়ান, আর যেটা ক্রসওয়াইজ আছে এটাকে বলে ওয়েস্টেরিয়ান। দেখো এটাকে আমরা ক্রস ভিউ দেওয়া হয়েছে ওয়ারপার ওয়েস্টেরিয়ান। আমরা এখন একটা জিনিস শিখবো, এটা ম্যাথের জন্য প্রয়োজন হয়। দেখো ওভেন ফেব্রিক স্পেসিফিকেশন, একটু তোমরা এটা লিখতে হবে যাদের সুযোগ আছে। মানে এটা হলো মানুষ কিভাবে বুঝতে পারবে এটা কোন কাগজ, এটা কোন কাপড়, মানুষ যাতে কাপড় মানে এটাকে বলে স্পেসিফিকেশন। তো বুঝো যে কোনো জিনিসের আমরা যখন মোবাইল দেখি, অ্যাবাউট ফোনটা দেখি, যে এটার আসলে ক্রাইটেরিয়া কি কি। ঠিক একটা ফেব্রিকের ক্ষেত্রে কিভাবে এটা হবে এটা দেখানোর জন্য আমি তোমাদেরকে বোর্ডেই শেয়ার করি, অথবা ওয়ার্ডেও শেয়ার করা যায়। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছি স্যার। হ্যাঁ দাঁড়াও, এটা আমি আরো ডিটেইলস তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের আজকে লাস্ট টপিকস। দেখো ওভেন ফেব্রিক স্পেসিফিকেশন অথবা ওভেন ফেব্রিক কনস্ট্রাকশন এটা হচ্ছে, এটা সমান সমান দিতে পারো, এটা সমান সমান হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা কাউন্ট সম্পর্কে ধারণা আছে? জি হ্যাঁ স্যার। স্যার। হয়ে যাবে ওয়ার্পের কাউন্ট ইন্টু ওয়েফটের কাউন্ট, মানে ওয়েফট ইয়ার্নের কাউন্ট, কাউন্ট অফ ওয়ার্প ইয়ার্ন ইন্টু কাউন্ট অফ ওয়েফট ইয়ার্ন বাই জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস জি 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 ক্লাস শেষ করি। হ্যাঁ জি দেখো যে কোনো একটা ওভেন ফেব্রিককে বোঝানোর জন্য যে এটা আসলে কিভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, কেউ যদি এটা লিখে, দেখো যে ওয়ারপিয়ানের কাউন্ট ইন্টু ওয়েফটিয়ানের কাউন্ট, আর নিচে লিখলো যে 1 ইঞ্চিতে কয়টা ইঞ্চ, মানে হলো ওয়ারপেরিয়ান, ওয়ারপেরিয়ানের আরেক নাম হলো ইঞ্চ, আর পিক্সের আরেক নাম হলো, বা ওয়েফটেরিয়ানের আরেক নাম হলো পিক্স। এটা লিখে দেই, ওয়ারপেরিয়ান অথবা ইন্ড দুইটাই থাকুক আপাতত। আরো যখন ওয়েফটেরিয়ান
ফিলিং ইয়ার এরকম নামকরণ হয়। তাহলে এটা বোঝানোর জন্য ওয়ারপিয়ান এর কাউন্ট কেমন, ওয়েবপিয়ান এর কাউন্ট কেমন, ইপিআই 1 ইঞ্চিতে কয়টা ওয়ারপেরিয়ান আছে আর 1 ইঞ্চিতে কয়টা ওয়েবটেরিয়ান আছে, আর টোটাল এই ফেব্রিকটার উইথ কত, এটার উপরে ডিপেন্ড করে। আমি যদি উদাহরণ দিই, দেখো ফেব্রিক কনস্ট্রাকশন আমি একটা লিখে দিলাম 40 ইন্টু 30 এখন তোমরা একজন বলো যে এখানে 120 এর দ্বারা কি বুঝাইছে। 120 স্যার পার ইঞ্চিতে 120 কে আছে স্যার, ওয়ারপিয়ান আছে। ওয়ারপেরিয়ান আছে, হ্যাঁ, আর 80টা ওয়েবটেরিয়ান। আর স্বাভাবিকভাবে যদি কিছু না লেখা থাকে, আমাদের এই জোনে যেটা করে ইনডিরেক্ট সিস্টেম, তোমরা কাউন্টে পড়েছো কিনা আমি জানি না, এনি এটা পড়েছো তোমরা? হ্যাঁ স্যার। সুতার একটা পরিচয়, এই সুতাটা কত কাউন্টে, মানে কতটুকু মোটা বা কতটুকু চিকন, এটার উপরে ডিপেন্ড করবে। এটা এনিতে প্রকাশ করে, তোমরা একটু জাস্ট লিখে রাখো শুধুমাত্র এখন, আর তোমরা এখানে লোড নিও না। এনি এটা একটা প্রকাশের একটা মাধ্যম, কিন্তু ইউরোপিয়ান দেশগুলো যেহেতু ওরা মেট্রিক সিস্টেম ফলো করে, ওরা অন্যভাবে দেখে যায়। এটা একটা উদাহরণ দিলাম আমরা। আসসালামু আলাইকুম স্যার, না ক্লাস চলতেছে, একটু শেষ হবে এখন, আমি ক্যাম্পাসে। জি আমি 4-5 মিনিট আইসে পড়েন না, রুমে আইসে পড়েন, শেষ করে দিচ্ছি। আসসালাম। জি এই যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমার টোটাল ক্লাস হয়েছে কয়টা, তোমরা একটু আমাকে একটু বলো। স্যার আজকে 7 নাম্বার ক্লাস। আর পার্ট বি তে কতগুলো ক্লাস হয়েছে, মানে ধারণার জন্য বলতে চাচ্ছি। তুমি একটু পরে বলো, আমি একটু এখানে শেষ করি। দেখো ওভেন ফেব্রিক কনস্ট্রাকশনের জন্য যারা এক্সপার্ট, তুমি যখন কিছুদিন পরেই বুঝতে পারবা এই ফেব্রিকটা কেমন। যদি আমি এখানে ওয়ার্পের দিকে 60টা দিয়ে দিই, তখন বুঝতে পারবা অনেক লুজ ফেব্রিক। যদি 180টা দিয়ে দিই ওয়ার্পের দিকে, বুঝতে পারবা যেটা কেমন ফেব্রিক, এর জন্য কত কাউন্টের সুতা লাগবে। যদি উইথ বলে দেই এত ইঞ্চি উইথ, আমরা যেটা পানা বলি বাংলাতে, তখন ডিসিশন নিতে পারবা লুমটা কতটুকু উইথের হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর একভাবে করা যায় ওভেন ফেব্রিক কনস্ট্রাকশন বোঝানোর জন্য, তখন উপরে হয়ে যাবে এটা ইন্সপায়ার ইঞ্চ ইপিআই ইন্টু পিপিআই ডিভাইডেড বাই ওয়ার্পের কাউন্ট ইন্টু ওয়েবটের কাউন্ট ইন্টু ফেব্রিকের উইথ, মানে এই দুইটা চলে যাবে উপরে আর এই দুইটা আসবে নিচে। এটা সংখ্যা দেখে এটা বোঝা যাবে, অথবা কাউন্ট লেখা থাকবে, বোঝা যাবে। তাহলে এতটুকুই থাকলো যে আমরা ওভেন ফেব্রিকে কিভাবে আমরা স্পেসিফিকেশন বা কনস্ট্রাকশনকে মানুষকে দেখাতে পারি, এটা এরকম হবে। তাহলে দুই ধরনের হয়, ইপিআই ইন্টু কিন্তু মনে রাখতে হবে এখানে মাল্টিপল করা যাবে না, মানে এখানে যে 1200 লিখে দিলা এরকম না, মানে গুণ ফল করা যাবে না, সেটা একটা প্রেজেন্টেশন, একটা প্রকাশভঙ্গি। এই তো মোটামুটি আমরা যেটা করব এখন, আমরা এরপরের ক্লাসে এখানে যদি কিছু থাকে দেখবো, যেহেতু ম্যাথগুলো আসলে ল্যাবগুলো করানোর সাথে একটু সম্পৃক্ত, যদি ল্যাবগুলো করানো হয় সহজ হবে, না হয় তাও করা যাবে, আমরা দরকারে ল্যাবে গিয়ে করব, অথবা ল্যাবে থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল আমার কাছে আছে মোটামুটি সব একটু দেখাতে হবে। আমরা ওয়ার্কিং শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার জাওয়াত স্যারের 4টা ক্লাস হয়েছে। 4টা? জি, স্যারও আসতেছে আমার সাথে, একসাথে বুঝবো তো আমরা যে কয়টা ক্লাস হয়েছে, কি অবস্থা, কতদূর আগালাম আমরা, এখন সামনে কিভাবে হবে। আমি তোমাদেরকে এটা সুযোগ আছে, আমি হয়তো সামনের সপ্তাহে একটু বাইরে যেতে পারি আর কি, আমি অনেকদিন ধরেই যেতে চাচ্ছিলাম। এই সপ্তাহে তোমরা কি আমাকে একটা যে কোনো সময় একটা শিডিউল অ্যারেঞ্জ করতে পারবে একটা ক্লাসের জন্য? স্যার এই 10টা থেকে নিতে পারবেন, বা যে কোনো সময়, আমার কোনো প্রবলেম নেই। শুধু সিনিয়রদের ক্লাস আছে বৃহস্পতিবার
10টায়, এতটুকুই। আর আমার কোনো মানে শিডিউল নাই যে তোমার বিকালে হোক সকালে, কোনো সমস্যা নাই। তোমরা বলো কবে হতে পারে, বিকালে যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, আমার সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা একটু কথা বলে স্যার আপনাকে জানাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যেমন 2টার পরে হতে পারে, 2:30 থেকে 3টা পর্যন্ত নিলাম। একটা ক্লাস হলে আমি একটু আগায় থাকবো, ঠিক আছে? যেহেতু আমরা জি একটু স্যার। পিছিয়ে বসছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংকস। আসসালামু আলাইকুম স্যার।